তো আমরা তো জানি যে ফেসবুকে সবচেয়ে বেশি চলে কোন অ্যাড, সবচেয়ে বেশি চলে সেলস ক্যাম্পেইন বেশি চলে, অলমোস্ট মোর দেন 90% সেলস ক্যাম্পেইন। এবং আমরা যখন সেলস ক্যাম্পেইন ইউজ করি তখন ফেসবুকের উপরে লোড সবচেয়ে বেশি থাকে। কারণ কি? কারণ হচ্ছে আপনি ফেসবুকে তারা দেখছেন কি আপনাকে সেলস নিয়ে এসে দেওয়া লাগবে। যদি আপনি অ্যাওয়ারনেস দেন তাহলে কি আম জনতা তো সবাইকেই দেখাবে, কিন্তু আপনি যখন সেলস ক্যাম্পেইন দিবেন তখন কিন্তু ফেসবুকের উপর একটা লোড থাকবে ওই সমস্ত মানুষকে আর দেখানো যারা আপনার প্রোডাক্টটা দেখে কেনার সম্ভাবনা বেশি। কারণ আপনি যদি অ্যাড চালায় ভালো রেজাল্ট না পান তাহলে কি আপনি ফার্দার অ্যাড চালাবেন? কখনোই চালাবেন না, কেউই চালাবেন না। ওকে, বাট একটা সেলস ক্যাম্পেইন থেকে যদি আমরা একটা ভালো আউটপুট পেতে চাই তাহলে আমাদেরও সেইভাবে ক্যাম্পেইন গুলোকে অপটিমাইজ করতে হবে। আমরা আজকে সেলস ক্যাম্পেইনের মধ্যে আরো কিছু বিষয় আসলে দেখবো যেগুলো আগে দেখা হয়নি। তো আমরা এখানে একটা সেলস ক্যাম্পেইন চালাচ্ছি। তো শুরুতে দেখেন একটা হচ্ছে বাইং টাইপস। এখানে দুই ধরনের আছে, একটা হচ্ছে অপশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। এটা আমরা দেখছি আগে, এটা দেখা হবে এইটার জন্য মূলত আজকে সেটা। অপশন মানে কি? অপশনের বাংলা, অপশনের বাংলা কি? নিলাম। আবার আরেকটা কি আছে? রিজার্ভেশন। দেখবেন যে অনেক সময় কি আপনি ধরেন কোনো একটা রেস্টুরেন্টে প্রোগ্রাম করবেন, ধরেন 50 জন নিয়ে, গেলেই তো সাথে সাথে রেডি খাবার পাবেন না, সেক্ষেত্রে আপনাকে আগে থেকে রিজার্ভেশন করে দিতে হবে। তো এই জিনিসটাকে আগে একটা একটা করে দেখি। বাইং টাইপ। আচ্ছা, বাইং বলতে আপনি আসলে কি বাই করতে চাচ্ছেন? ফেসবুকে তো আমি সেল করতে চাচ্ছি, তাহলে এখন আমাকে এখানে কি বলতেছে? বাইং টাইপ। বাই জিনিসটা কি? বাই জিনিসটা হচ্ছে ধরেন আপনি কুষ্টিয়াতে থাকেন, আপনি কুষ্টিয়াতে থাকেন, আপনি ফেসবুকে কি ধরনের অ্যাক্টিভিটি করেন? অ্যাক্টিভিটি বলতে কারণ ফেসবুকে যে আমরা অ্যাড গুলো দেখি, হ্যাঁ, অ্যাড গুলো দেখলে আমাদের অ্যাড গুলোকে আমাদের ডেমোগ্রাফিক ইনফরমেশনের উপর বেসমেন্ট করে আমাদের অ্যাড দেখায় না। মানে ধরেন আপনি ফেসবুকে যেই ধরনের পেজে লাইক দিবেন, আপনি যেই ধরনের কন্টেন্ট খুঁজেন, আপনি যেই ধরনের ফেসবুকে গ্রুপে অ্যাড আছেন, তাই না, এর উপর ভিত্তি করেই কি আমাদের অ্যাড দেখায় না? যেমন আপনি কথার কথা টি-শার্ট, তাই আপনি টি-শার্টের একটা অ্যাডে, এমনকি কোন একটা অ্যাডে যদি কিছুক্ষণ তাকায়ও থাকে তাইলেও ফেসবুক ধরে নেয় কি এই বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে। এখন ধরেন যে আপনি কুষ্টিয়াতে থাকেন, এখন আপনি যে এরিয়াতে থাকেন আপনাকে টার্গেট করে, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং পছন্দ করেন, তাহলে আপনাকে টার্গেট করে হয়তো কেউ ডিজিটাল মার্কেটিং এর অ্যাড দিছে, আপনাকে টার্গেট করে কেউ হয়তো ড্রেস বিক্রি করার জন্য অ্যাড দিছে, আপনাকে টার্গেট করে কোনো খাবার বিক্রি করার জন্য অ্যাড দিছে। তাইলে এরকম ধরেন আপনাকে টার্গেট করে মোটামুটি 400 থেকে 500 মানুষ অ্যাড দিছে বা 500টা অ্যাড আসছে, কিন্তু আপনি প্রত্যেকদিন কি এতগুলো অ্যাড দেখতেছেন? তা কিন্তু দেখতেছেন না। তাইলে এই যে একজন মানুষকে টার্গেট করে অসংখ্য মানুষ অ্যাড চালাইতে পারে, আর একটা আপনাকে দেখাবে। প্রশ্ন আসে না যে আপনাকে টার্গেট করে কথা বলুন, আমরা এখানে 10-15 জন আছি, সবাই আপনাকে টার্গেট করে আমি অ্যাড দিলাম, আপনি কি সবার অ্যাডটাই দেখতে পারবেন? তা কিন্তু দেখতে পারবেন। এই অ্যাড, আপনার অ্যাডটা কারা কারা দেখতে পারবে, এই দেখার জন্য ফেসবুক যেটা করবে সেটা হচ্ছে অপশন বা নিলামে তুলবে। কাকে নিলামে তুলবে? যে অ্যাড দিবে তাকে নিলামে তুলবে। ধরেন আমি অ্যাড দিব, তাহলে আমরা যারা অ্যাড দিই তারা কি কি বলে? অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার। আমি অ্যাড দিতে চাইলে আমাকে নিলামে তুলবে, আপনি অ্যাড দিতে চাইলে আপনাকে, হ্যাঁ, চাবি আছে ওই ভাইকে বলেন চাবি দেখতে। দেখেন আপনাকে যদি অসংখ্য মানুষজন এরকম ভাবে অ্যাড দেখাইতে চায় তাহলে সবগুলো অ্যাডই আপনার ক্ষেত্রে নিলামে উঠবে। এখন নিলামে উঠে বাই ডিফল্ট হিসেবে আমাদের নরমালি নিলাম কি হয় যে ধরেন, হ্যাঁ, তাহলে একটু কষ্ট করে চাবিটা নিয়ে যান। আরেকটা আছে। এখন নরমালি দেখেন নিলামে কি হয়, এটা আপনারা কখনো যে মাছের নিলাম টিলাম দেখেন, কেউ 50 টাকা বললো, আরেকজন 60 টাকা বললো, এভাবে সর্বোচ্চ যে দাম বলবে সেই। তাহলে হিসাব অনুযায়ী তো আমাদের মনে হতে পারে এরকম যে ধরে
যে আপনি কেউ যদি একজনকে টার্গেট করে অ্যাড চালায় তার বাজেট বেশি থাকে তো একটা দেখানো উচিত, হিসাব অনুযায়ী তো এরকম হয় না, কিন্তু না, ঘটনা হচ্ছে এরকম হয় না। আপনাদের জন্য আমি একটা ডকুমেন্টস রেডি করে নিয়েছি। এই যে আপনার হচ্ছে অ্যাড এর অপশন হয়, এই অপশনের জন্য তিনটা কেস আছে। একটাকে বলে বিট, বিট ভ্যালু মানে আপনি কত টাকা খরচ করতে চান, যেমন এখানে লেখা আছে যে অ্যাডভার্টাইজার কত কত টাকা খরচ করতে ইচ্ছুক। যেমন আপনি যদি বলেন প্রতি ক্লিকের জন্য সর্বোচ্চ $1 দিতে রাজি, সেটাই আপনার বিট। আচ্ছা, এটা আপনাদের হয়তো অনেকে কনফিউজ হবে, এখন না হলে পরে হবে। আমরা আসলে কি ফেসবুকে যখন বাজেট দেই তখন কি বলে দিই যে একজন ইউজারকে নিয়ে আসার জন্য $1 খরচ করব, এভাবে দেই না ডেইলি আমি $5 $10 খরচ করব, এইভাবে দেই? ডেইলি দেই। আচ্ছা, এই যে আপনি ধরেন ডেইলি আপনি $5 খরচ করতেছেন, $5 খরচ করে আপনি একটা অ্যাড চালাবেন, অ্যাড চালানোর পরে হয়তো আপনার অ্যাডে 20 জন মানুষ ক্লিক করলো। আপনি $5 যদি অ্যাড চলে তাহলে 20 জন মানুষ যদি আপনার ক্লিক করে, তাহলে প্রতি ক্লিকের জন্য কয় টাকা খরচ হবে? তাহলে 20 ভাগ কত হবে? 5। তাহলে প্রতি ক্লিকের জন্য খরচ হয়েছে 4 টাকা। এটাকে বলে সিপিসি, কস্ট পার ক্লিক। ওকে, তাইলে ধরেন যে আমাদের ডেইলি বাজেটে চালানোর পরে প্রত্যেকদিন যে পরিমাণ মানুষ ক্লিক করবে তার তো দিন শেষে তো একটা গড় পাবো। আপনি যে গড়টা পাচ্ছেন ওটাই হচ্ছে বিট ভ্যালু। তাহলে এখন এটা বলছে যে বিট ভ্যালু কত হবে, আরেকবার হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট। এটা কি একজন ব্যবহারকারী আসলে বিজ্ঞাপনটি দেখে কাঙ্ক্ষিত কাজ যেমন ক্লিক, লাইক, ভিডিও দেখা বা কেনাকাটা করবে কিনা তার সম্ভাবনা কত। আচ্ছা, এইটা তো আপনারা সেট করতে পারবেন, কিন্তু এইটা কি আপনি সেট করতে পারবেন? এইগুলো কিসের উপর ভিত্তি করে যে আপনি কতদিন হলো অ্যাড চালাচ্ছেন, আপনার অ্যাডের ক্রিয়েটিভটা কত সুন্দর। অ্যাডের শুরুতে যে আমরা লেখা দেখি যে ধরেন আমরা যদি কোন একটা অ্যাড দেখি, অ্যাডের উপরে কি থাকে, প্রাইমারি টেক্সট থাকে না, এগুলো অ্যাডের কন্টেন্ট এগুলো তো মানুষকে আকৃষ্ট করে, তাই না? তারপরে না সে এখান থেকে ক্লিক করে। তো এটাকে বলা হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন। তাহলে ফেসবুক এটা কি করে দেখেন, যে ফেসবুক আমরা এটা আগেও বলেছি, ফেসবুকের কাছে ডেটা আছে না আপনার সম্বন্ধে, আপনি কি পছন্দ করেন না করেন, কি খুঁজতেছেন, সব ডেটাই ফেসবুকের কাছে আছে। তাইলে ওটা একটু ঘুরে দেন, ওই যে হাত দিয়ে একটু দুইবার ঘুরে দেন, দুইবার আরেকবার ঘুরে দেন। আপনার বিহেভিয়ারের উপর বেসমেন্ট করে এরা একটা এস্টিমেটেড অ্যাকশন রেট নির্ধারণ করে। এটা মূলত ফেসবুকের মেশিন লার্নিং ব্যবহারকারীর পূর্বের আচরণ দেখে আন্দাজ করে, যেটা বললাম আপনি আগে কি করছেন তার উপর ভিত্তি করে তো ফেসবুকে আপনাকে অ্যাড দেখায়। এটাকে বলা হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট। আর একটা হচ্ছে ইউজার ভ্যালু, যেমন বিজ্ঞাপনটি ব্যবহারকারীর জন্য কতটুকু প্রাসঙ্গিক এবং ভালো অভিজ্ঞতা ছিল। খারাপ কোয়ালিটি বা ভুল থাকলে বিজ্ঞাপন কম দেখানো হয়। রিলাভেন্স স্কোর কোয়ালিটি র্যাঙ্কিং যেটা বানানো হয়, যেমন আপনার যদি ম্যাক্সিমাম মানুষ আপনার অ্যাড দেখে অনেকে কি করে, এখানে ক্লিক করে কেটে দিতে পারে, আবার এখানে ক্লিক করে দেখেন সিটি করতে পারে, হাইড করতে পারে, আবার অ্যাডে রিপোর্ট মারতে পারে, অনেক কিছু কাজ করতে পারে। অথবা আপনার অ্যাড আসতে যত দ্রুত সম্ভব সেখান থেকে স্কিপ করে চলে যেতে পারে, মানে আপনার অ্যাডের দিকে যে তাকায় থাকবে সেটাও ইন্টারেস্ট নাই। এই জিনিসটাকে বলা হচ্ছে ইউজার ভ্যালু। এখন ফেসবুকের এইটা হচ্ছে পরিমাপ করার জন্য ফেসবুক একটা সূত্র ইউজ করে, অর্থাৎ আপনার এই যে অপশনে টোটাল আপনি কত মার্ক পাবেন সেটাকে বলে টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু ইকুয়াল টু কি অ্যাডভার্টাইজার বিল, মানে আপনি প্রতি ক্লিকের জন্য বা প্রতি মেসেজের জন্য আপনার কত টাকা খরচ হচ্ছে, তার সাথে গুণ হবে এস্টিমেটেড অ্যাকশন রেট, আর প্লাস হবে এর সাথে হচ্ছে রিলেভেন্স এন্ড কোয়ালিটি। তাহলে দেখেন এখানে বলছে ম্যাক্সিমাইজিং অ্যাডভার্টাইজার ভ্যালু, এই দুইটার কন্ট্রোল হচ্ছে অ্যাডভার্টাইজারের কাছ থেকে অপটিমাইজ কনজিউমার এক্সপেরিয়েন্স, এটা মেইন কাস্টমারের হাতে। তাহলে আপনার এন্ডে আপনি কি কি করতে পারেন বলেন তো? আপনার এন্ডে আপনি ক্রিয়েটিভটা সুন্দর লিখতে পারেন, আপনি ভিডিও কন্টেন্টটা সুন্দর করতে পারেন, আপনি মানুষকে এখানে ক্লিক করার পরে একটা বেটার ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন যেটা দ্রুত লোড হয়, হ্যাঁ, এগুলো কিন্তু আপনার এন্ড থেকে করতে পারেন। আপনার এন্ড থেকে যদি করেন এরপরে কি কাস্টমার কোন জিনিসগুলো এখানে মেজারমেন্ট দেখবে, সে যে আপনার কাছ থেকে ধরেন একটা জিনিস কিনবে, সে
এটা আসলে যেই টাকা দেখবেন বেশি টাকা হচ্ছে ভ্যালু পাচ্ছে কিনা, তাই তো? এগুলো যদি থিওরিটিক্যাল কথা বলতাম, বাট এটা একটু জানতে হবে আমাদের। হ্যাঁ, এই হচ্ছে সূত্র। সূত্রের মধ্যে এখানে একটা বলা আছে, ধরেন অ্যাডভার্টাইজার সে হচ্ছে আপনার হলো বিড করলো, বা সে বিডের গেল কত 1.50 বাজেটের উপর ভিত্তি করে। হ্যাঁ, এস্টিমেটেড অ্যাকশন রেট হচ্ছে তার কত, ধরলাম হচ্ছে, আচ্ছা এস্টিমেটেড অ্যাকশন রেট এটা তো আমরা পরিমাপ করতে পারবো না, এটা ফেসবুক ইন্টারনালি নিজে নিজে পরিমাপ করে। আর দ্বিতীয় একজন বিড করলো ধরেন যে $1, আর তৃতীয় একজন বিড করলো কত, বিড বলতে কি, ধরেন সে বললো যে এখানে কেউ যদি ক্লিক করে তার ওয়েবসাইটে যায়, তাহলে প্রতি ক্লিকের জন্য সে খরচ করতেছে ধরেন $2 করে। তাহলে হিসাব অনুযায়ী দেখেন তিনজন অ্যাডভার্টাইজার আছে, তিনজন অ্যাডভার্টাইজারেরই সবচেয়ে ম্যাক্সিমাম বিড কার, সি যেটা তার। তাহলে হিসাব অনুযায়ী এর একটাই তো ম্যাক্সিমাম মানুষকে বা সবার আগে দেখানোর কথা, তবে দেখানোর কথা, কিন্তু তা কিন্তু হবে না। কারণ হচ্ছে এর এস্টিমেটেড অ্যাকশন রেট কত, 0.05। তাহলে আপনি যদি সূত্রে ফেলায় দেন বিড কত তার সাথে গুণ হবে এস্টিমেটেড আর কাস্টমারের কোয়ালিটি স্কোর, তাহলে এইটা অনুযায়ী দেখবেন যে আপনার কি হবে, এক্ষেত্রে শুধু বিড জয়ী হবে না, কারণ বরং বিড অ্যাকশন রেট এবং ইউজার গ্রোথ তিনটা মিলিয়ে টোটাল ভ্যালু যার বেশি হবে তার বিজ্ঞাপনটাই ওই ইউজারকে দেখানো হবে। মানে এখানে যদি আরো বিস্তারিত বলা আছে আর কি, আপনাদের আমি এই ডকুমেন্টটা দিয়ে দিব আর কি। মানে এটা যদিও থিওরিটিক্যাল কথাবার্তা, বাট ঘটনা হলো যে একই মানুষকে টার্গেট করে মাল্টিপল মানুষ অ্যাড দেয়। ধরেন কথা হলো যেমন আপনারা এখানে ফেসবুক অ্যাড শিখতেছেন, সারা বাংলাদেশে ফেসবুক অ্যাড শেখানোর জন্য এরকম আরো হাজার হাজার কোর্স আছে না? তাহলে তারাও তো ধরেন যে টার্গেট করছে যে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে ইচ্ছুক তাদেরকে অ্যাড দেখাবে। ওই লিস্টের মধ্যে তো আপনারাও আছেন, যে আপনাদের কি এরকম হাজার হাজার মানুষের অ্যাড দেখায় সবসময়? তা কিন্তু আপনার কাছে আসে না। তাইলে মূলত হচ্ছে যে একজন কাস্টমারকে অনেক মানুষ, অনেক অ্যাডভার্টাইজার টার্গেট করে অ্যাড দিবে, কিন্তু তার একটাই ভালো পারফরম্যান্স করবে, যার হচ্ছে কি ওই যে ওভারঅল টোটাল ভ্যালু যার সবচেয়ে বেশি। তাহলে ধরেন আপনি দিনে 50টা অ্যাড দেখেন, তাহলে ওই অনুযায়ী ভাগ হবে, আপনাকে ধরেন টার্গেট করে 200 জন মানুষ অ্যাড দিছে, তাহলে কোয়ালিটি ভ্যালু মানে সরি টোটাল ভ্যালু যার এক মানে টপে আছে তার অ্যাড দেখবেন। তাহলে এরকম যদি একটা শীট বানায়, তাহলে প্রথম 50 জন যে লিস্টে আছে ওই 50 জনের অ্যাড আপনি দেখবেন, আর বাকিগুলো আপনি দেখবেন না। কিন্তু আপনাকে টার্গেট করে কিন্তু শেয়ার দিয়েছে, কিন্তু দেওয়ার পরেও আপনি দেখবেন না। কনসেপ্টটা বুঝতে পারছেন? তাহলে এই জন্য আমরা যখন কোনো অ্যাড চালাই অবশ্যই অলওয়েজ আমরা অপশন প্রসেসে যাই, নিলাম প্রসেসে যাই। আরেকটা আছে রিজার্ভেশন। রিজার্ভেশন মানে বলতে ভাই আমি তোমাকে ডেইলি এত টাকা দিব, এত টাকা দিলে আমার এত জনকে দেখাইতে হবে এই বাজেটের মধ্যে, আমি আগে থেকেই স্লট বুক দিয়ে রাখবো। ঠিক আছে, কিন্তু এটা লিমিটেশন আছে। যেমন আমরা অপশনটা মূলত সব ধরনের ক্যাম্পেইনের ক্ষেত্রে কাজ করে, কিন্তু রিজার্ভেশন শুধুমাত্র কাজ করে হলো দুইটা ক্যাম্পেইনের ক্ষেত্রে। আমি যদি এখান থেকে রিজার্ভেশন সেট করে পরে অ্যাড সেট লেভেলে যাই, বা এখান থেকে দেখা যায় আপনি যদি রিজার্ভেশন সেট করে ক্যাম্পেইনের অবজেক্টিভ দেখেন, শুধুমাত্র দুই ধরনের ক্যাম্পেইন দিতে পারবেন, একটা হচ্ছে অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে এনগেজ। কারণ কি বলেন তো, কেন সেলস হবে না বলেন তো একটু মাথা খাটান। দেখেন রিজার্ভেশন মানে কি, রিজার্ভ করা মানে একজন নির্দিষ্ট সংখ্যক কাস্টমারকে আগে থেকেই সেট করে রাখা। ধরেন বলার কথা আপনি কুষ্টিয়াতে আসবেন, ধরেন কুষ্টিয়াতে টোটাল ফেসবুক ইউজার আছে ধরুন 2 লাখ, তাহলে আপনি যদি 2 লাখ ইউজারকে রিজার্ভ করে রাখেন, তাহলে আপনিও রিজার্ভ করলেন, আমিও রিজার্ভ করলাম, ওই ভাই রিজার্ভ করলো, ওই আপও রিজার্ভ করলো, সবাই যদি রিজার্ভ করেন তাহলে একজনকে তো এত দেখানো পসিবল না। আপনি কি সারাদিন 1000 এর উপরে অ্যাড দেখেন? তা তো দেখেন না। হ্যাঁ, বুঝতে পারছেন যে রিজার্ভ করলে কি সমস্যা? কারণ আপনিও ধরেন আমার কাস্টমার, ভাইয়ের অ্যাডের ক্ষেত্রে আপনি কাস্টমার, ওনার ক্ষেত্রে আপনি কাস্টমার। সবাই যদি আপনাকে রিজার্ভ করে, ধরেন আপনি একটা টি শার্ট বিক্রি করেন বা একটা আপনি বোরখাই বিক্রি করেন, সবাই যদি আমি আপনাকেই রিজার্ভ করি তাহলে আপনি কিনবেন কারটা, আপনি তো কিনবেন একজনের টা। কিন্তু দেখেন অ্যাওয়ারনেস মানে কি, ভাই একজনের ad যত মানুষকে দেখানো যায়, তাই তাহলে একজনের ad আপনিও দেখলেন আমিও দেখলাম ওইভাবে দেখলো, দেখতে তো কোনো সমস্যা নেই। এনগেজমেন্ট মানে কি, লাইক কমেন্ট করা, মেসেজ দেওয়া, এখানে তো সমস্যা, এত সমস্যা নেই। কিন্তু যখন সেলস করতে যাবেন তখন তো আপনি রিজার্ভ করলে তো হচ্ছে না, আপনি এক জিনিস কয়জনের কাছ থেকে কিনবেন? কনসেপ্ট বুঝতে পারছেন? তাইলে অবশ্যই অবশ্যই আমরা
যদিও এই রিজার্ভেশনে আরো কিছু কমপ্লেক্সিটি আছে, তো এত গ্যাঞ্জামের মধ্যে যাওয়ার দরকার নাই। আমরা অলওয়েজ অ্যাডটা চালাবো হচ্ছে অপশনের উপর ভিত্তি করে, নিলাম চলবে, ঠিক আছে। নিলামে যার মনে করে, তাহলে দেখেন অনেকে মনে করে কি আরে আমি অ্যাড চালাবো তাহলে আমি বাজেট বেশি দিই তাইলেই কিন্তু হয়ে যাবে, তাহলে আমার একটা বেশি বেশি মানুষ দেখবে, বেশি বেশি সেল হবে না। এমনকি এমনও হবে যে আপনি সর্বোচ্চ বাজেট দিয়ে আপনার পারফরম্যান্স হবে সর্বনিম্ন। কেন? যদি মনে করেন যে আপনার এই যে এর যে ক্রিয়েটিভ বলি এটা যদি ঠিক না থাকে, ভালো না থাকে, কাস্টমারকে অ্যাট্রাক্ট না করতে পারে, আপনার এই যে প্রাইমারি টেক্সট এটা কিন্তু পড়তে পারে ফেসবুক, এমনকি আপনার জানি ছবিও কিন্তু পড়া যায়। এখন নিয়ে আসছে না, যেমন আপনারা অনেকে সবার ফোনে দেখবেন গুগল লেন্স আছে, একটা ছবি তুলে আপনি জিজ্ঞেস করবেন এটা কি সব বলে দিবে ছবিতে কি কি আইটেমস আছে। তার মানে এআই টেকনোলজি এখন কি করতে পারে, টেক্সট তো পড়তেই পারে, পাশাপাশি আপনার ইমেজও পড়তে পারে, ভিডিও দেখতে পারে, আবার সেগুলো তাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অ্যানালাইসিস করে। ধরেন আপনি যে অ্যাড চালাইছেন এটা আসলে কি লিখছেন, কি দেখাচ্ছেন, এটা আসলে কাস্টমারকে কতটুকু মানে হেল্প করবে, বা এটা আপনার অ্যাডের সাথে কতটুকু রিলেটেড। এখান থেকে যদি অ্যাডে আপনি নিয়ে যান, ধরেন আমি অ্যাড দেখানোর পরে যখন কাস্টমারকে আবার ওয়েবসাইটে নিয়ে যাই, এখান থেকে ওয়েবসাইটে নিয়ে যাই, ওয়েবসাইটে আপনি যেই সার্ভিসটার কথা এই অ্যাডের মধ্যে বলছেন সেটা আবার এখানে আছে কিনা এগুলো ফেসবুক ক্রস চেক করে। তাহলে সবগুলো প্রত্যেকটা বিষয়ের উপর ফেসবুক একটা মার্ক রাখে। ধরেন কথার কথা ওয়েবসাইটের সাথে 10 মার্ক রাখলো, এখান থেকে এখানে একটা এটার উপর একটা মার্ক রাখলো, এটার উপর মার্ক রাখলো, সব মিলে একটা মার্কিং সিস্টেম না হলে তো ফেসবুক নিজে বুঝতে পারবে না। কনসেপ্টটা বুঝতে পারছেন? তাইলে এভাবে মূলত আপনি বাজেট বেশি দিলেই যে আপনি অনেক কিছু করতে পারবেন তা কিন্তু না। আরো অনেকগুলো ফ্যাক্টর একসাথে রিলেটেড, এমনকি আপনি কতদিন হলো অ্যাড চালাচ্ছেন এটা একটা ফ্যাক্টর, আপনার ফেসবুক পেজে আপনি কি কি রিলেটেড কন্টেন্ট দেন, অনেক কিছু ডেটা অ্যানালাইসিস করে তারপরে ফেসবুক সিদ্ধান্ত নেয় যে আপনার অ্যাড ওভারঅল টোটাল ভ্যালু কত হবে। দ্যাটস ইট, এটা গেল আমাদের, এটা একটু জানার দরকার ছিল। এরপরে আমরা একটু নিচের দিকে যাই, ক্যাম্পেইন লেভেল দিকে। এখানে দেখি আর কোনো কিছু আমাদের বাকি আছে কিনা। ক্যাম্পেইন লেভেল এগুলো তো আপনারা জানেন, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজার জানেন না এটা? হ্যাঁ, এটা বলছি কিনা এত কিছু মানে হেডলাইন মনে আছে কিনা, পরে দরকার হলে ভিডিও আবার দেখে নিন। মনে রাখবেন আর না, মাঝে মাঝে দেখতেছি পুরাতন জিনিসপত্র আবার স্মরণ করে দেওয়া হয়। অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটটা কি? আমি যদি এটা অন করি তাহলে কি হয়, বাজেটটা আমি ক্যাম্পেইন লেভেল থেকেই দিতে পারি। আমরা নরমালি জানি কি বাজেট দিতে হয় কোন জায়গা থেকে, অ্যাড সেট থেকে। কিন্তু আমার যদি মাল্টিপল অ্যাড সেট থাকে, মাল্টিপল অ্যাড থাকে, তাহলে কি করতে পারি আমি অ্যাডভান্টেজ প্লাস, আচ্ছা আমি দেখাচ্ছি আর কি, হ্যাঁ কিভাবে চেঞ্জ করব। তাহলে আমি যদি একাধিক অ্যাড সেট বানানো যায় না, মনে আছে আপনাদের? একাধিক অ্যাডসেট যদি বানান তাহলে আপনি হচ্ছে এই কোন অ্যাডসেটে কত বাজেট যাবে এখানে এআই ফিচার আছে, ওই অটোমেটিক্যালি ডিসাইড করবে। এটা হচ্ছে এটার কাজ। এবি টেস্ট জানেন, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমি একটা ভিডিও সিরিজ বানাচ্ছি, অলরেডি 20টা ভিডিও আমি রেকর্ড করে ফেলেছি, এই যে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা একটা একটা করে ভিডিও। ধরেন আপনি যদি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট জানতে চান, ওইটার উপরই শুধু একটা সিঙ্গেল এবি টেস্টের উপর একটা ভিডিও, স্পেশাল অ্যাড ক্যাটাগরি একটা দিবে, এগুলো আমি আপনাদের দিয়ে দিব আর কি। এই যদি প্রিমিয়াম দিবে বাট আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা এরপরের দিকে যাই, এখান থেকে আমরা এগুলো জানি সব, কস্ট পার রেজাল্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট। আচ্ছা আরেকটা জিনিস দেখবো আমরা, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট বলতে আপনি যদি চান যে একটা নির্দিষ্ট বাজেট খরচ করার পর আপনার একটা অটোমেটিক্যালি বন্ধ হবে, তাহলে আপনি চাইলে ধরেন $200 দিয়ে রাখেন, $200 যখনই খরচ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার একটা বন্ধ হয়ে যাবে।
এটা আমি ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি একটু আগে আমরা বিড দেখে আসলাম না, বিডিং মানে নিলামে তোলার যে এখন নিলামে যাওয়ার পর এখানে আরেকটা অপশন আছে যে নিলামে অংশগ্রহণ করার জন্য চার ধরনের রুলস আছে। চার ধরনের রুলস আছে, একটাকে বলে হাইয়েস্ট ভলিউম, আরেকটাকে বলে কস্ট পার রেজাল্ট গোল, আরেকটা হচ্ছে আরওএস গোল, আরেকটা হচ্ছে আদার অপশনস। আচ্ছা, এই জিনিসটা কি, এটা খুব ভালো করে জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে বলে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। এখন দেখেন, আমরা যদি বাই ডিফল্ট হিসেবে অলওয়েজ সিলেক্ট থাকে এটা গেট মোস্ট রেজাল্ট ফর ইওর বাজেট, অর্থাৎ আমরা যদি এই ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজিতে হাইয়েস্ট ভলিউম ইউজ করি তাহলে যেটা হবে যে ফেসবুক আপনার ওই সকল কাস্টমারকে আপনার একটা দেখাবে যে আপনার বাজেটের মধ্যে যেন ম্যাক্সিমাম রেজাল্ট নিয়ে এসে দিতে পারে। তাহলে ধরেন সেলস ক্যাম্পেইনের টার্গেট বিক্রি করা, সেল করা, আপনার প্রোডাক্টগুলো সেল করা। তাহলে দেখেন, আপনি যদি সেলস ক্যাম্পেইনের সময় হাইয়েস্ট ভলিউম দেন বিড স্ট্র্যাটেজি, তাহলে ফেসবুক আপনার একটা ওই সকল মানুষের কাছে দেখাবে যাদের কেনার সম্ভাবনা ম্যাক্সিমাম। এখন ধরেন আপনি যদি এনগেজমেন্টের মধ্যে মেসেজ ক্যাম্পেইন চালানো যায় না, তাহলে আপনি মেসেজ ক্যাম্পেইনের সময় যদি হাইয়েস্ট ভলিউম দেন, মেসেজ ক্যাম্পেইনে টার্গেট বেশি বেশি মানুষ যেন আমাকে মেসেজ দেয়, তাহলে ফেসবুক কি করবে, ওই সমস্ত মানুষকে অ্যাট্রাক্ট করবে যারা কি করবে আপনার অ্যাডটা দেখে আপনাকে বেশি বেশি মেসেজ দেয়। আর যদি কল ক্যাম্পেইন হয় তাহলে কি, বেশি বেশি মানুষ আপনাকে কল দেয়, অর্থাৎ আপনি যে ক্যাম্পেইনে দেন ওই ক্যাম্পেইনের টার্গেটটা ফুলফিল করবে কোথায়, এখানে যেটা সিলেক্ট করবেন হাইস্ট করবেন। এখন এখানে আরেকটা বিষয় আছে, ধরেন আমরা যদি হচ্ছে, আচ্ছা এখানে যদি দিলাম হচ্ছে হাইস্ট ভলিউম, এবার যদি আমি অ্যাড সেটে যাই, অ্যাড সেটে যাওয়ার পরে এখানে ধরেন কাস্টমারকে আমি নিয়ে যাব ওয়েবসাইট, সেলস ক্যাম্পেইন তো বেশিরভাগ হয় কোথা থেকে, ওয়েবসাইট থেকে সেলস ক্যাম্পেইন হয়, ওয়েবসাইট। এখন এইখানে আমাদের দেখেন আহ, এখানে দুইটা আছে, একটা আমার এখানে তো অ্যাড চালাইনি যার কারণে কাজ করতেছে না, একটা বলছে ম্যাক্সিমাইজ নাম ফলো কনভার্সন। এইটা যদি আমরা সিলেক্ট করি তাহলে ফেসবুক ওই সমস্ত মানুষকেই আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে যারা আপনার ওয়েবসাইটে গিয়ে কেনার সম্ভাবনা বেশি। এখন একটা ই কমার্স সাইটে ধরেন 10 টাকার প্রোডাক্টও থাকে, 5,000 টাকার প্রোডাক্টও থাকে, 500 টাকারও প্রোডাক্ট থাকে, কিন্তু আপনি চাচ্ছেন যে না আমি একটু বড় বড় কাস্টমার ধরবো যারা বেশি অ্যামাউন্ট কিনবে, প্রোডাক্টের ভ্যালু না, ধরেন একজন এরকম হতে পারে, হ্যাঁ আপনার ওয়েবসাইটে হয়তো 100 টাকারই প্রোডাক্ট আছে, কিন্তু ধরেন আপনার একটা যেমন আমরা এই ওয়েবসাইটের কথা আপনাকে বলি, যেমন এই একটা ই-কমার্সের একটা যারা বিভিন্ন ড্রেস বিক্রি করে, এদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, ধরেন ট্রাউজার আছে, জিন্স আছে, শার্ট আছে, পোলো শার্ট আছে। মানে কেউ গিয়ে তো শুধু একটা প্যান্টই কেনে, আবার কেউ গিয়ে যে একটা প্যান্ট কিনলো, একটা শার্ট কিনলো, একটা পোলো শার্ট কিনলো, মাল্টিপল জিনিস কিনতে পারে না। তারা ওয়েবসাইটে এসে সিঙ্গেল আইটেম কেনে আর তারা ওয়েবসাইটে এসে অনেকগুলো আইটেম কেনে, এই তথ্য ফেসবুকের কাছে আছে। তাহলে আপনি যদি ধরেন, যদি আপনার টার্গেট থাকে যে ভাই আমার ওয়েবসাইটে গিয়ে এই 10 টাকা প্রোডাক্ট কিনলেও হবে, 5 টাকার প্রোডাক্ট কিনলে হবে, 500 টাকার প্রোডাক্ট কিনলে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ওই সকল কাস্টমারকে টার্গেট করতে চান যে যারা একবারে অনেকগুলো বেশি কেনে, তাহলে আপনি সেট করবেন কোথায় যে ম্যাক্সিমাম ভ্যালু অফ, তাহলে কি হবে, ফেসবুক ওই সমস্ত মানুষের কাছেই অ্যাডটা দেখাবে যারা এট এ টাইমে অনেক কিছু একসাথে পাচ্ছে। এটা এখন প্রশ্ন হলো যে এটা হাইড আছে কেন, কারণ হলো দেখেন আমার তো আগে এইটা দিয়ে অ্যাড চালাইতে হবে, কারণ আপনার ওয়েবসাইটের এই তথ্যগুলো আগে ফেসবুক সংগ্রহ করবে না যে কারা কারা কিনলো। তাহলে এখন তো ধরেন আমি অ্যাডই চালাই, অ্যাড না চালাই আমি যদি বলি যে যারা বেশি কিনছে তাদেরকে অ্যাড দেখাও, আরে ভাই তাহলে তো এটা ভুলভাল তথ্য হয়ে গেল, অ্যাড তো আমি দেখাই নাই, ফেসবুক তো সেই ডাটাই পাইনি আমার কাছ থেকে যে কারা কারা ম্যাক্সিমাম কিনলো। কনসেপ্টটা বুঝতে পারছেন, মানে আমার ওয়েবসাইটে কি পরিমাণ লোক কিনছে ওইটা ফেসবুক, হ্যাঁ নট অনলি আপনার ওইটা ওয়েবসাইট, ধরেন আমরা যখন অ্যাড চালাই তখন তো ধরেন আপনি অডিয়েন্স সিলেক্ট করলেন টোটাল কুষ্টিয়া, তাহলে টোটাল কুষ্টিয়াতে তারা আসলে কি ম্যাক্সিমাম মানে একটা ওয়েব ই কমার্স সাইট থেকে এট এ টাইম অনেকগুলো প্রোডাক্ট কিনে, তাদের ক্ষেত্রে আপনি যেমন এটা
হাইড আছে হচ্ছে আমার এইখানে এই অ্যাকাউন্ট থেকে এখনো কোনো সেলস ক্যাম্পেইন রান হয়। আপনার যখন ফেসবুকে কি হয় টাইম টু টাইম অপশন পাবেন আপনি, তার মানে আপনি যখন ফার্স্ট টাইম এটা অ্যাড চালাবেন দেখবেন যে একটু পরে, অথবা এই অ্যাকাউন্ট থেকে যদি আপনি এক দুইটা ক্যাম্পেইন চালান দেখুন অটোমেটিক্যালি এটা হচ্ছে enable হয়ে গেছে। এটা ডেমো অ্যাকাউন্ট তো যার কারণে সবগুলো অপশন সবসময় পাবেন না। তো এই কনটেক্সট এদিকে তো বুঝতে পারছেন না? তাইলে আমরা এই দুইটা দিলাম। এবার আমি আবার একটু অন স্টেপ ব্যাক গিয়ে আমরা এখান থেকে আমাদের যে ছিল আর কি, এগুলো আমাদের এই যে বিড স্ট্র্যাটেজি। এবার দ্বিতীয় যে বিড স্ট্র্যাটেজি কস্ট পার রেজাল্ট বলবো, aim for a certain cost per result while maximizing the value of result। এখন ধরেন প্রথমে আপনি অ্যাড চালাবেন কোথায়, হাইস্ট ভলিউম দিয়ে যদি আপনি অ্যাড চালান $100 খরচ করার পর কতগুলো বিক্রি হবে এটা আপনি পাবেন, দেখতে পারবেন না? কোথা থেকে দেখতে পারবেন সেটা আসতেছে। ধরেন আপনি দেখলেন যে 100টা প্রোডাক্ট বিক্রি করতে গেলে আপনার প্রতি প্রোডাক্টের পিছনে অ্যাড খরচ হয়েছে $1 বা $2 খরচ হয়েছে। এবার আমরা যেটা করতে পারবো ফেসবুকে হাত পা বেঁধে দিতে পারবো। ধরেন আপনার হলো ওই যে আমি যেটা আবার একটু ধরেন ফেসবুকে শুরুতে আপনি অ্যাড চালিয়েছেন, প্রতি প্রোডাক্ট বিক্রিতে আপনার খরচ হয়েছে $2, ধরেন 7 দিন অ্যাড চালিয়েছেন, পরবর্তীতে যদি আরো 7 দিন অ্যাড চালান তখন কি $2 হবে না এর চেয়ে কম হবে না বেশি হবে? কি মনে হয় আপনার? এক সপ্তাহ অ্যাড চালাইছেন, অ্যাড চালানোর পরে প্রতি একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনার খরচ হয়েছে অ্যাড কস্ট গেছে $2। পরে যদি আপনি পরের সপ্তাহ অ্যাড চালাতে যান তখনও কি $2 হবে প্রতি প্রোডাক্টের সেলের জন্য? কম হতে পারে বেশিও হতে পারে, আগে থেকে কিন্তু প্রেডিকশন করা সম্ভব না। তাহলে এমনও হতে পারে পরের সপ্তাহে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করার জন্য $4 করে খরচ হয়েছে, হতে পারে। হ্যাঁ হতে পারে। এখন আমি যদি ফেসবুকে বলি যে ভাই আমি যেহেতু এক সপ্তাহ অ্যাড চালাইছি, যদিও এটা ফেসবুক রেকমেন্ড করে যে একটা অ্যাড যখন আমরা চালাই এটা কিন্তু ফেসবুক এটা নিয়ে স্টাডি করে যেটাকে বলি আমরা লার্নিং ফেজ। যেমন ধরেন আমরা ছোটবেলায় গিয়ে একটা ধাপে ধাপে পড়ালেখা করে আসেন, নার্সারি 1 2 প্রত্যেকটা ধাপে ধাপে আসছে। এখন আপনি শুরুতেই তো কাউকে ইউনিভার্সিটিতে ভর্তি করতে পারবেন না, পারবেন না, সম্ভব না। ফেসবুকে যখন আমরা অ্যাড চালাই ফেসবুক কি করে আমাদের কাছ থেকে ডাটা কালেকশন করে, ডাটা কালেকশন করে কাকে দেয়, এআই কে দেয়। মূলত ফেসবুকে হচ্ছে এখানে দুইটা জিনিস আছে, যে আমরা একটা বলি হচ্ছে এআই আর একটা হচ্ছে এমএল। এমএল মানে কি জানেন? মেশিন লার্নিং। এআই তো আসলে কি, এআই তো একটা প্রোগ্রামিং না, সেটা মেশিনের উপর ভিত্তি করে, মেশিন বলতে কি কম্পিউটারের উপর ভিত্তি করে। এআই কে আসলে কি করাইতে হয়, শিখাইতে হয়। শিখায় মানে বাচ্চাদের যেমন আমার এবিসিডি কথা শিখে এআই কে শিখাইতে হয়। শেখানোর পরে কি করে ওইগুলো প্রসেস করে সে একটা ডিসিশন নেয়। যেমন ধরেন আপনি রাস্তা দিয়ে পার হচ্ছেন, তাহলে আপনি কখন পার হবেন আপনি শুরুতে কি করেন, ডানে বামে দেখেন গাড়ি আসতেছে কিনা, আপনার মাথায় কিন্তু ক্যালকুলেট হয় যে আমি এইটা রোড পার হতে কতক্ষণ লাগবে, আমার গাড়িটা কত ডিসটেন্সে আছে। আপনি দেখেন এই বিষয়গুলো কোথায় প্রসেস হয়, আপনার মস্তিষ্কে। তাই দেখেন আমাদের কাছ থেকে এই ডেটা গুলো নিয়ে যায় কোথায়, ফেসবুক নিয়ে যায়, ডাটাগুলো নিয়ে যায় কাকে দেয়, মেশিনে দেয়। সেটাকে আমরা মেশিনে গিয়ে মেশিনকে লার্ন করে, যেটাকে আমরা কি বলে কি মেশিন লার্নিং। এই মেশিন লার্নিংটাই পরবর্তী আউটপুট হিসেবে এটা আমরা কি বলি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। এখন ধরেন যে আমরা হাইস্ট ভলিউম দিয়ে মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ অ্যাড চালাতে হবে মিনিমাম। তাহলে কি করতে হবে যে ফেসবুক আপনার টোটাল অ্যাড কারা দেখলো কারা কিনলো ওই ধরনের মানুষকে অ্যানালাইসিস করে একটা ডিসিশন ফেসে চলে যেতে পারে। এখন ধরে এবার গিয়ে ফেসবুকে বলে দিব যে না, এবার একটা সেল নিয়ে আসার জন্য তুমি কোনোভাবেই $2 বেশি আর খরচ করতে পারবে না। কারণ আমি তো আগে 14 দিন চালায় দেখলাম যে আমার সেল নিয়ে আসতে গেলে কত লাগে $2। তবে আমি কি $2 দেবো নাকি হচ্ছে প্লাস মাইনাস করে দেবো? এটার সিস্টেম হলো যে আপনি প্রথমে হাইস্ট ভলিউম দিয়ে অ্যাড চালানোর পরে যে আউটপুটটা পাবেন বা যে রেজাল্টটা পাবেন এর সাথে আপনি 20% প্লাস মাইনাস
আর 20% বাড়ায় দিতে পারেন অথবা 20% কমায় দিতে পারেন। নরমালি সবাই কি বাড়ায় না কমায়? কমায়, এক্স্যাক্টলি। কারণ কি আমি তো ভাই টাকা খরচ কম করে তো সেল বেশি জেনারেট করলে আমারই তো লাভ। আমি যদি আরো টাকা বেশি দিই তাহলে ফেসবুক তারা খুশি, ভাই টাকা তো বেশি দিচ্ছে। হ্যাঁ, তাহলে ধরেন আমি ধরেন $2, তাহলে $2 আপনি 20% মাইনাস করেন, কত হয়? যা হয় ধরেন কত হবে? 1 পয়েন্ট, ওকে আসেন। ধরুন কত $2 20% হলে কত হবে? 20 100 1.60। ঠিক আছে, এখন এইটা আমি কোন জায়গা থেকে দিব? ধরেন এখানে আমি দিলাম কস্ট পার রেজাল্ট। পরের ধাপে যখন আমি যাব, পরের ধাপে যাওয়ার পর এখানে আসার পরে এখানে আসলে এই যে দেখেন কস্ট পার রেজাল্ট আসলে কস্ট পার রেজাল্ট বলে আমি এখানে ওকে বলে দিলাম যে আমি প্রত্যেকটা, এখন আমি কি করব? প্রত্যেকটা মানে সেল নিয়ে আসার জন্য আমি তোমাকে হাত পা বেঁধে দিলাম, তুমি $1.6 এর বেশি খরচ করতে পারবা না। কিন্তু এখানে আবার একটা কাহিনী আছে। কাহিনী হলো দেখেন এখানে তো বলে দিছে Meta will aim to get the most conversion and try to keep the average cost around $1.6। অর্থাৎ আপনি যে $1.6 দিচ্ছেন, তাহলে ফেসবুক যদি মনে করে কোন একটা সেল জেনারেট করতে গেলে এর চেয়ে বেশি খরচ করা লাগবে, বেশিও খরচ করতে পারে, তাহলে আমার মনে হলো যে আরে বেশি যদি খরচ করবে তাহলে আমরা ফিক্স করে দিলাম। এখন ঘটনা কিরকম হবে? ধরেন একটা সেল জেনারেট করার জন্য সে $2 করলো, একটা জেনারেট করার জন্য $3 করলো, একটা জেনারেট করার জন্য ধরেন হচ্ছে $1 করলো, একটা জেনারেট করার জন্য 50 সেন্ট খরচ করলো, তাহলে আপনার চারটা। তাহলে আমি যদি এখন এখানে হিসাব করি, ধরেন একটা হচ্ছে হইছে $3, একটা $2, একটা $1 আর একটা হচ্ছে 50 সেন্ট। টোটাল হচ্ছে চারটা সেল জেনারেট করতে আমার খরচ হচ্ছে $6.5। ভাগ দিব আমি কত দিয়ে? $4। তাহলে এভারেজ কত আসছে? 1.625। তাহলে এভারেজ ঠিক আছে না? তাহলে আপনি যখন এই যে কস্ট পার রেজাল্ট করবেন তখন কিন্তু সে আসলে এভারেজ ঠিক রাখবে। কখনো সে বেশিও করতে পারে, কখনো কমও করতে পারে, কিন্তু এভারেজ ঠিক আছে। কিন্তু আপনি মনে করেন যে না ভাই আমি এত কম বেশির মধ্যে নাই, আমি সোজা সাপটা বুঝি, আমার হচ্ছে একবারে এক্স্যাক্টলি যেটা দিব ওর উপরে দেওয়া হবে না, তুমি পারলে ওর নিচে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন হচ্ছে এখান থেকে আমরা যদি যাই সেক্ষেত্রে হচ্ছে বিট ক্যাপ। বিট ক্যাপ, বিট ক্যাপ যদি আমরা দেই, এবার যদি আমরা অ্যাডসেট লেভেলে আসি, অ্যাডসেট লেভেলে এসে যে বিট ক্যাপ আমি বিট ক্যাপ ধরেন এই দিলাম 1.6। এখন এটা ক্ষেত্রে কি বলছে কি যে মেটা উইল এম টু গেট মোর কনভার্সন উইদাউট গেটিং মোর দেন any অপশন। অর্থাৎ মেটা কখনোই কোন একটা সেল নিয়ে আসার জন্য $1.6 এর বেশি খরচ করবে না, দরকার হলে তার কম খরচ করবে। এখন এখানে একটা খেলা আছে, সেটা হলো যে আপনি বলছেন $1.6 দিবেন, ফেসবুক কি $1.6 আপনাকে সেল করে নিয়ে এসে দিবে? তা কিন্তু হবে না। কারণ ফেসবুক যদি দেখে যে না এই এই বাজেটের মধ্যে আসলে খুব একটা সেলস করা যাচ্ছে না, তখন অটোমেটিক্যালি আপনার ক্যাম্পেইনটা ফেসবুক শাটডাউন করে দিবে, বন্ধ করে দিবে। অথবা আপনার দেখবেন অ্যাড ঠিকই চলতেছে, মানে অ্যাড লাইভ আছে, কোনো সেলও হবে না, ফেসবুক কোনো টাকাও কাটবে না। কনসেপ্টটা বুঝতে পারছেন? তাইলে এখন এখন যদি আমি বলি যে আপনাদের আরেকটা আছে আরওএস, এটা আমরা দেখব একটু পরে। এখন বলেন তো দেখি আমরা তিনটা দেখলাম, একটা কি হাইস্ট ভলিউম, আরেকটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, আরেকটা হচ্ছে কি বিট ক্যাপ। তিনটা। তাহলে ধরেন আপনার কি মনে হয় যে কোনটা থেকে ভালো আউটপুট পাওয়া যাবে? বিট ক্যাপ আছে, বিট ক্যাপে পাবেন না, কারণ হচ্ছে বিট ক্যাপ যদি দেন মাঝে মাঝে তো আপনার বন্ধ হয়ে যেতে পারে। আপনার ওই অ্যামাউন্টে যদি সেল জেনারেট করতে না পারে বা ওই অ্যামাউন্ট খরচ করে যদি সে কাঙ্ক্ষিত কাস্টমার না পায়, তাহলে বন্ধ হয়ে যেতে পারে। সিস্টেমটা হলো আমি বলে দিচ্ছি যে আপনারা যখন কোনো সেলস ক্যাম্পেইন করবেন, শুরুতেই দিতে হবে আমার হাইস্ট ভলিউম। এরপরে আমরা কি করব? দ্বিতীয় ফেজে গিয়ে আমরা কি করব? একটাকে আবার এডিট মোডে গিয়ে আমরা কি করে দেব? ওটা কস্ট পার
রেজাল্ট করে দেব, কারণ আমি হাইস্ট ভলিউম থেকে তো দেখতে পারবো যে আমার হলো প্রত্যেকটা সেল নিয়ে আসার জন্য কত টাকা খরচ হয়েছে। তাহলে এরপরে আমি এটা দেবো। বিট ক্যাপ না দেওয়াটাই ভালো। বিট ক্যাপ দিলে যে মাঝে মাঝে আপনার পারফরম্যান্স ডাউন হয়ে যাবে, আমার কেয়ার স্টপ হয়ে যাবে, আর ডেলিভারি বন্ধ হয়ে যাবে। আরেকটা ছিল কোনটা আমাদের, আর ও এস। এইটা হলো মানে ই কমার্সের জন্য আর ও এস। আর ও এস, আর ও এস মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে ধরেন আমি ফেসবুকে বললাম যে আমি $5,000 এই অ্যাড থেকে রেভিনিউ জেনারেট করতে চাই। রেভিনিউ মানে বুঝেন না, রেভিনিউ মানে কিন্তু লাভ না। রেভিনিউ মানে কি, ধরেন এই যে কথার কথা এরা ধরেন জিন্স বিক্রি করতেছে, তাহলে এখান থেকে যদি হচ্ছে এখানে ধরেন দাম কত, 1611 টাকা, এটা হচ্ছে তার হলো প্রাইস, মানে প্রোডাক্টের প্রাইস। হ্যাঁ, এর ভিতর কি কি আছে দেখেন, এর ভিতর এর উৎপাদন খরচ আছে, অ্যাড কস্ট আছে, তারপরে হলো ডেলিভারি চার্জ আছে, এদের প্রফিট আছে, শোরুম ভাড়া আছে, কর্মচারী ভাড়া আছে, সব মিলেই হচ্ছে কি এটা। এর ভিতর তো 1611 টাকা বিক্রি করলে কি এটাই তার লাভ না। এই যে আমরা যে অ্যামাউন্টটাতে সেল করব, ধরেন আপনি কথা কথায় একদিনে এরকম বিভিন্ন, এটা হলো ধরেন কথার কথা 10 পিস বিক্রি করছেন, তাহলে আপনার 16,000 টাকা হলো। এই 16,000 টাকা হচ্ছে রেভিনিউ, নট প্রফিট। এর মধ্যে যে খরচ খরচা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হলো আপনার প্রফিট। যেই টাকা বিক্রি করবেন এইটা হলো আপনার রেভিনিউ। তাইলে ধরেন আপনি চান হলো $5,000 রেভিনিউ করতে চান, মানে সেল করতে চান। বিনিময়ে আপনি খরচ করতে চান হলো, ফেসবুকের পিছনে খরচ করতে চান হচ্ছে $1,000। $1,000। তাহলে দেখেন আপনি যদি $5,000 রেভিনিউ চাচ্ছেন আর ফেসবুকে খরচ করতে চাচ্ছেন কত ডলার, $1,000। ওকে, এখন আমরা যদি একটা হিসাব করি, যে তাইলে ধরেন আপনার প্রতি মানে ধরেন এখন প্রতিটা রেভিনিউ জেনারেট করার জন্য আপনার কত ডলার খরচ হচ্ছে। আমি এটা করতে পারি 5,000 ভাগ 1,000, তাহলে কি আমার কত হচ্ছে, 5,000 ভাগ 1,000 দিলে কত হবে, 5। তাহলে আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি 5:1, অর্থাৎ আমি যদি $1 খরচ করি তাহলে ফেসবুক থেকে আমি $1 খরচ করে আমি ফেসবুকে বলে দিতে পারি আমি ইনকাম করতে চাই কত, $5। আগেরটা কিন্তু বিট মানে কস্ট পার ইফেক্ট বলে দিবেন কি, যে আপনি হলো প্রতি মানে প্রতিটা সেল করার জন্য কত টাকা খরচ করতে চান, আমি উল্টাটা বলে দেব যে আমি কত রেভিনিউ চাই আর সেই রেভিনিউর এগেইনস্টে কত টাকা খরচ করতে চাই। আরওএস মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ আমি কত টাকা ইনভেস্ট করে কত টাকা রিটার্ন। তাহলে আপনাকে ফেসবুকে কোনটা দিতে হবে, কোনটা খরচ করবে না কত টাকা চান। না, খরচ করবো তো এটা দিব আমরা কোথায় থেকে, এর আগে যে দেখে আসলাম আপনি যখন কত টাকা খরচ করতে চান এটা দুইটা ক্যাপিং থেকে আপনি দিতে পারেন। যেমন ধরেন আমি একটু নিচে আসি, আমাদের এই যে বিল স্ট্র্যাটেজির থেকে এখানে যে কস্ট পার রেজাল্ট গোল, কস্ট পার রেজাল্ট গোল সিলেক্ট করলে তো পরের ধাপে আপনি অ্যামাউন্টটা বসাইতে পারতেছেন না। এই যে আপনি প্রত্যেকটা মানে এগুলো প্রতিটা সেল জেনারেট করার জন্য কত টাকা করে খরচ করতে চান, খরচটা কিন্তু এখানে দিতে পারেন। কিন্তু আরওএস এ মানে আরওএস এ আমরা যখন দিব তখন হচ্ছে আপনাকে দিতে হবে যে আপনি কত টাকা রেভিনিউ জেনারেট করতে চান। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখন যদি আমি এখানে একটু নিচের দিকে যাই, নিচের দিকে আরওএস দেখবেন এটা ডিজেবল হয়। এখানে বলা আছে your account owner my business new to Facebook product can use value optimization for ad delivery after several weeks of following our rules regulation by guidelines। অর্থাৎ আপনি যদি আরওএস টা এটা যদি করতে চান তাহলে আপনাকে বলছে যে few weeks, several weeks, আপনাকে হয়তো কিছু সপ্তাহ ধরে আগে হাইস্ট ভলিউম অথবা কস্ট পার রেজাল্ট গোল দিয়ে আগে চালাইতে হবে, যেটা আমরা বলি হচ্ছে ফেসবুকের লার্নিং ফেজ। অর্থাৎ আপনাকে নিয়ে ফেসবুক কি করবে, স্টাডি করবে, স্টাডি করার পরে তারপরে আপনি আরওএস দিতে পারবেন। যখন আমরা আরওএস দেব তখন অ্যাড সেটে গিয়ে এখানে যেমন হচ্ছে আপনার
তো এখানে যেমন হচ্ছে এখন লেখা আছে কি কস্ট পার রেজাল্ট, তখন এখানে লেখা থাকবে কি আরও, এখানে আপনার অ্যামাউন্টটা দিবে, তবে এটা কিন্তু আর তখন ডলার অ্যামাউন্ট থাকবে না, তখন আপনাকে দিতে হবে হচ্ছে কোনটা, এই অ্যামাউন্টটা, আপনি কত টাকা রেভিনিউ জেনারেট করতে পারেন। তবে এখানে একটা পেঁয়াজ আছে, ফেসবুক কিন্তু উল্টা ভাবে দেখে, সেটা হলো যে ধরেন আমরা $1 খরচ করে $5 রেভিনিউ জেনারেট করতে চাই, তাহলে আপনি তাহলে ওখানে $5 দিলেই তো হচ্ছে, তাহলে আমি ফেসবুকে বলে দিলাম যে প্রতি $1 খরচ করে আমি $5 রেভিনিউ জেনারেট করতে চাই, কিন্তু ওইভাবে দেওয়া যায় না, মূলত আপনি যেটা দিবেন ধর 5 দিবেন, তাহলে আপনাকে আগে যেটা করতে হবে, যেই অ্যামাউন্টটা রেভিনিউ চান তাকে আগে আপনার ভাগ দিতে হবে 100 দিয়ে, তাহলে আপনি 5 5 দিতে হবে 5 ভাগ 100, কত হচ্ছে 0.05, আরো এস এর মধ্যে আপনাকে যদি আপনি 0 পয়েন্ট এখানে 0.05 দেন, তাহলে তখন ফেসবুক কি করবে, প্রতি $1 খরচ করে আপনাকে $5 রেভিনিউ জেনারেট করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে এরকম কেন, এরকম কাহিনী হলো আরওএস ফর্মুলা, আরওএস ফর্মুলা, আরওএস ফর্মুলা হলো এইরকম, আরওএস মানে হচ্ছে টার্নওভার কমার্স, মানে রেভিনিউ, যেটা কত টাকা আপনি ব্যবহার ভাগ অ্যাডের খরচ গুণন 100%। তাহলে ধরেন আমি যদি হচ্ছে এইখান থেকে হিসাব করি 5000 ভাগে 1000, তাহলে এর সাথে গুণ হবে কত, গুণ দিতে হয় হচ্ছে 100%, তাহলে আমাদের হচ্ছে এখানে যোগফলে কত আসবে 500%। তার মানে আমি যদি 500% বলি, তার মানে কি ফেসবুক আমি $1 খরচ করে 500 মানে 500% আমি রেভিনিউ চাই, 500% রেভিনিউ চাই। কিন্তু এই পার্সেন্টেজের হিসাবটা মূলত গুগল অ্যাডস এর মধ্যে বসানো যায়, ফেসবুক অ্যাডস হচ্ছে পার্সেন্টেজ নেয় না, এই জন্য ফেসবুক আবার উল্টাটা নেয়, কি করে যে আমাদের যেই অ্যামাউন্টটা চাই $1 এগেইনস্টে, সবসময় $1 দিয়ে আগে বিবেচনা করবে, $1 এগেইনস্টে যে অ্যামাউন্টটা রেভিনিউ জেনারেট করতেছে ওকে 5 দিয়ে ভাগ করে যা হয় সেটাই আপনি বসাবেন। কারণ কথার কথা যে ধরেন আপনি $1 এগেইনস্টে হচ্ছে $9 চান, তাহলে আপনাকে কি করতে হবে 9 ভাগ 100, তাহলে কত হবে পয়েন্ট, আপনি 0.09 টা কোথায় বসাতে হবে, আরএসএ বসাতে হবে। তখন কি করবে ফেসবুক হচ্ছে আপনি যে বাজেট দিবেন ওই বাজেটের মধ্যে আপনাকে চেষ্টা করবে এত পরিমাণ টাকা সেল করে দেওয়া, তখন কিন্তু ফেসবুক একটা কাজ করবে, সেটা হলো যে যখন আপনি আরওএস এটা দিয়ে দিবেন, তখন ফেসবুক চেষ্টা করবে যারা ভাই সিঙ্গেল সিঙ্গেল গরিব কাস্টমার তাদেরকে কম দেখাবে, কারণ ফেসবুকে বলতো ভাই আপনি প্রেশার দিচ্ছেন যে ভাই আমার এত টাকা ইনকাম করে দাও, কারণ ও যদি সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করে তো অনেক বেশি মানুষকে দেখানো লাগবে, তার চেয়ে যে একবারে ঢুকে অনেকগুলো আইটেম কেনে, সেটা তো ফেসবুকের কাছে আছে যে কি একবারে ঢুকে অনেকগুলা, আমাদের মতো যারা গরিব ধরেন একটা প্যান্ট কিনে চলে গেল আজকে, অনেকে আছে না একবারে শপিং এ ঢুকে অনেক কিছু শপিং করে, তাদের কাছে নিয়ে যাবে ভাই তুমি বেশি বেশি কিনো যাতে আমরা আরওএসটা ফুলফিল করে দিতে পারি। যদিও ফেসবুকের এত কাহিনী না জেনেও আপনি সেলস ক্যাম্পেইন চালাইতে পারবেন, বাট এগুলো জানলে আপনি কম খরচে বেশি মানুষকে অ্যাড দেখে বেশি রেভিনিউ জেনারেট করতে পারবেন। ক্লিয়ার কি এই বিষয়গুলো, মাথার মধ্যে যাচ্ছে, বুঝতে পারবেন আমি সহজ করে, হ্যাঁ মানে আমি চেষ্টা করছি সহজ ভাবে যতটুকু বোঝানো যায় বোঝানো। আচ্ছা চলো, এই সেলস ক্যাম্পেইনের মধ্যে আসলে ইঞ্জিনিয়ারিং বেশি করা লাগে, তাছাড়া অন্য কিছু তো আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং নাই। আরেকটা জিনিস আছে, এটাও মজার একটা জিনিস, যেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউশন মডেল, এটাকে আমরা আগে বলছিলাম মনে হয় অ্যাট্রিবিউশন মডেলের দুইটা মডেল আছে, একটাকে বলে স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউশন মডেল আর একটা হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন মডেল, বাট এটার ক্ষেত্রে আমাদের কি বলছে রিমুভ ইওর কস্ট পার রেজাল্ট অর সিলেক্ট ইনক্রিমেন্টাল অ্যাট্রিবিউশন, অর্থাৎ আমরা যদি কস্ট পার রেজাল্ট বলতে ক্ষেত্রে ইনক্রিমেন্টালটা কাজ করবে না, তাহলে আমাকে আগে কি করতে হবে এখানে গিয়ে এই যে আমাদের যেটা কি ছিল সরি এখানে কি ছিল এখান থেকে আমাদের হাইস্ট ভলিউম হাইস্ট ভলিউম পরের সাথে যাই, পরের সাথে গিয়ে এইখানে হচ্ছে আপনার অ্যাট্রিবিউশন মডেল এখন দুইটাই আছে, হ্যাঁ আগে জেনে রাখি যে অ্যাট্রিবিউশন মডেল কি,
দেখবেন প্রত্যেকটা এখানে ছোট ছোট কি আছে, বলছে the attribution model determines which conversion can be credited to your ads and used to inform ad value। আচ্ছা, পরে আপনি একটা অ্যাড চালাচ্ছেন, ধরেন আপনি অ্যাডে এখানে ক্লিক করে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি আজকে সবকিছু দেখলেন সবকিছু ঠিক আছে, আপনি নামটাও মনে রাখবেন, নামটা হচ্ছে গ্রিন কমার্স। তাইলে আপনি আজকে আর কিনবেন না, কিন্তু আপনি কি করবেন, আগামীকাল কিনবেন। এখন আগামীকাল কিনলেন, তাইলে এই ক্রেডিটটা কে পাবে? আপনি আগামীকাল অ্যাড দেখে কিনলেন, আর আগামীকাল সরাসরি ওয়েবসাইটে গেছেন, অথবা আপনি যেহেতু ব্রাউজ করছিলেন, হিস্টোরিতে তো জমা আছে, আপনি এদের সরাসরি এখানে গিয়ে ঢুকে এই ড্রেসটা বা এই শার্টটা কিনে ফেলেন। তাহলে ক্রেডিট কে পাবে? ক্রেডিট বলতে আপনি কি চাইলে ধরেন আপনি ধরেন যে সরাসরি দ্বিতীয় দিন আর ফেসবুক অ্যাড দেখে এসে কেনেন, সরাসরি ওয়েবসাইটে ঢুকেই কিনছেন, কিন্তু প্রথম দিন আপনাকে নিয়ে আসছিল কে? ফেসবুক অ্যাড। তাহলে ক্রেডিটটা কে পাবে? আপনি তো ওই দিন তো কেনেন না, কিনছেন তো পরের দিন। তাহলে এই ক্রেডিটটা কিন্তু অবশ্যই ফেসবুক পাবে। ফেসবুক পাবে বা ফেসবুক হিসাব রাখবে যে আপনি অ্যাড দেখে এটা কিনছেন, কারণ ফেসবুক আপনাকে নিয়ে এসে সেল করে দিয়েছে, এই ডাটা কিন্তু সে স্টোর করবে। এখন এইটা হলো, দেখেন এইটাকে বলে অ্যাট্রিবিউশন মডেল। দুইটা জিনিস আছে এখানে আমাদের ভালো করে বুঝতে হবে। এক নম্বর হলো ক্রেডিট কে পাবে, তাহলে ধরেন এক নম্বর হচ্ছে যদি আপনি অ্যাড দেখে প্রথম দিন আসছেন কেনেন নাই, দ্বিতীয় দিন এসে প্রোডাক্টটা কিনছেন, তাহলে ক্রেডিট কিন্তু ওয়েবসাইট পাবে না, ক্রেডিট কে পাবে? ফেসবুক অ্যাড পাবে, কারণ আপনি তো শুরুতে আপনাকে পরিচয় করে দিয়েছে ফেসবুক অ্যাড। এখন এইখানে একটা জিনিস দেখে, এই একটা জিনিস, আর আরেকটা জিনিস হচ্ছে যে এইটা আবার বলছে যে এই ঘটনাটা ফেসবুকের কাছে ইনফর্ম করে দিবে, এই মানে আমাদের কি ইনফর্ম করবে, যে পিক্সেল যারা বসে থাকবে ওয়েবসাইটে আপনারা জানেন, ওরা ইনফর্ম করে দিবে। এখানে স্ট্যান্ডার্ডের মধ্যে যদি আমরা যাই, এখানে বাই ডিফল্ট হিসেবে অ্যাট্রিবিউশন আছে হচ্ছে ক্লিক থ্রু 7 ডেজ আর হচ্ছে 1 ডে। অর্থাৎ কেউ যদি আপনার অ্যাডটা দেখে ক্লিক করে ওয়েবসাইটে আসে এবং ওই কাস্টমার যদি আগামী 7 দিনের মধ্যে প্রোডাক্টটা কিনে, ক্রেডিট নেবে হলো ফেসবুক। বলবে, আপনাকে বলবে তোমার মাল হচ্ছে এই প্রোডাক্টগুলো আমি বিক্রি করছি, এটা আমার credit। ঠিক আছে, আর আপনি যদি 1 ডে দেন, এটা একদিন পরে যদি আপনি ধরেন কাস্টমার যদি তৃতীয় দিন কেনে, তখন ক্রেডিট কার্ড, তখন আর ফেসবুকের ক্রেডিট নাই। কিন্তু আসলে 7 দিন থেকে বেস্ট, কারণ হচ্ছে মানুষ একদিন পরে আজকে দেখলো কালকেই কিনবে, এরকম হওয়ার সম্ভাবনা কম, বা কালকে হয়তো তার কাছে টাকা নাও থাকতে পারে, কেনার মূল্য না থাকতে পারে, অনেক কিছু, বা 7 দিনের মধ্যে হয়তো সেই কেনার একটা পসিবিলিটি আছে। অথবা আরেকটা জিনিস, এখানে দুইটা ঘটনা বলবো। এক নাম্বার বললাম যে ক্রেডিট কে নেবে, দুই নাম্বার হলো কেউ যখন ক্লিক করবে, ক্লিক করার পর ফেসবুক আগামী 7 দিন পর্যন্ত তাদেরকে অ্যাড দেয়, অথবা আগামী 7 দিন পর্যন্ত ফেসবুক একটা কাজ করবে যে ওই সমস্ত মানুষের কাছে আপনার অ্যাড দেখাবে যারা একদিন ক্লিক করার পরে নেক্সট 7 ডেজ এর মধ্যে কেনার সম্ভাবনা আছে। তাহলে দুইটা ঘটনা, এক নাম্বার হলো 7 দিনের মধ্যে কিনলে ক্রেডিট নেবে ফেসবুক, দুই নাম্বার হলো ফেসবুক ওই সমস্ত মানুষের কাছে দেখাবে যারা একবার ক্লিক করার পরে আগামী 7 দিন পর্যন্ত 7 দিনের মধ্যে কেনার সম্ভাবনা আছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে এনগেজমেন্ট ভিউ। এটা কাজ করে অনলি ভিডিওর ক্ষেত্রে। আমরা অ্যাডের সময় ভিডিও ইউজ করি, ভিডিও ইউজ করার ক্ষেত্রে এখানেও একদিন আছে আর নাম আছে। তো এটার ক্ষেত্রে একটু জানার বিষয় আছে, অনেক বড় একটা ডেসক্রিপশন আছে, এখানে কিছু প্যারামিটার আছে। হ্যাঁ, এখানে বলছে ভিউ দেয়ার, ওকে। কেউ যখন আপনার ভিডিওটা দেখে একদিনের মধ্যে অ্যাকশন নেয়, সেটার ক্রেডিট নেবে ফেসবুক। আচ্ছা, এখন কেউ যদি ভিডিওর পরিবর্তে অ্যাডে কি দেওয়া যায়, ইমেজ দেওয়া যায় না? ইমেজ দেওয়া যায়। অ্যাডের ভিডিওর পরিবর্তে যদি কেউ ইমেজ দেয়, তাহলে কি বলছে, ইমেজ ইজ ভিজিবল at least 50% of the screen of the user। কালকে আসেন দুপুর আসেন। আচ্ছা, তাহলে দেখেন যদি আপনার ইমেজ হয়, তাহলে আপনার যে স্ক্রিন, এই যে
কম্পিউটার ডিসপ্লে বা মোবাইল ডিসপ্লে ইমেজ যতখানি সাইজ তার মিনিমাম 50% আপনাকে দেখতে হবে 2 সেকেন্ড ধরে। ধরেন আমি একটা অ্যাড দিলাম, এখন আমাদের নিউজ ফিডে যে অ্যাডগুলো আসে দেখি আমাদের কোনটা অ্যাড চোখে পড়ে, একটা অ্যাড ভিডিও অ্যাড আসছে, আমি অন্য আরেকটা অ্যাড দেখি, একটা অ্যাড আছে ইমেজ। ধরেন আমি কি করলাম, এই পর্যন্ত দেখলাম বা এই পর্যন্ত দেখলাম, তাহলে কি আমি 50% দেখছি? অথবা আপনি যদি এরকম করে দেখেন, মানে আমি যে যাচ্ছি তো যাচ্ছি, তাহলে কি 2 সেকেন্ড দেখছি? তাইলে হবে না। তাইলে মানে 2 সেকেন্ড মিনিমাম যদি কেউ অ্যাড না রাখে, ওইটা আসলে এই এনগেজমেন্ট ভিউয়ের মধ্যে পড়বে না। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, যে ভিডিওটা আপনাকে অ্যাটলিস্ট মানুষ দেখতে হবে 10 সেকেন্ড। এখন ধরুন একজনের ভিডিও লেন্থ কি মনে করেন যে 8 সেকেন্ড, তখন কি ঘটনা ঘটবে? তখন হচ্ছে আপনার ভিডিওতে অ্যাটলিস্ট 97% আপনার যদি কাস্টমাররা দেখে, তাহলে পরের একদিনের মধ্যে যদি সেই প্রোডাক্টটা কিনে, তাহলে এই ক্রেডিটটা দিবে। আরেকটা হচ্ছে ভিউ থ্রু। ভিউ থ্রু কিন্তু একদিনই আছে আর কি, আরেকটা না, আপনি তো চাইলে বন্ধ করে রাখতে পারেন। ভিউ থ্রু মানে হচ্ছে, ভিউ থ্রু ইজ মানে সামওয়ান সিজ ইউর অ্যাড, ডোন্ট ক্লিক ইট। শুধু দেখছে, ক্লিক করে না, তাইলে বাট স্টিল টেক্স, এখানে বলছে দেখেন যে হচ্ছে বাট স্টিল টেক্স অ্যান অ্যাকশন হোয়েন দ্য periods of time you select, okay, you will learn from previous information। তাহলে আপনার কোন একটা অ্যাড শুধু দেখছে, কিন্তু কোন একটা অ্যাকশন কিছু নাই, অ্যাকশন না নেওয়ার পরও পরবর্তীতে যদি আপনার একদিনের মধ্যে কিনে, তাইলেও সেই ক্রেডিটটা, ধরেন আপনি একটা অ্যাড হচ্ছে, ধরেন আমি এখানে দেখছি, কিন্তু এদের প্রোডাক্ট আমি কিনি না, কিন্তু আগামী দিন যদি কিনি, তাহলে এই প্রোডাক্টটারও ক্রেডিট নেবে ফেসবুক। তবে আসলে এইগুলো তো খুব বেশি লাগে না, লাগে মূলত ক্লিক থ্রু। আর আপনার তো সাইটে যারা গেছে 7 দিনের মধ্যে কিনলেই ক্রেডিটটা ফেসবুকে। এবং দুইটা ঘটনা ঘটবে, যেটা আবার একটু বলে রিপিট করি। এক নম্বরে 7 দিনের মধ্যে কিনলে ক্রেডিট ফেসবুকে, আর ফেসবুক ওই সমস্ত মানুষকে অ্যাড দেখাবে যারা একবার ক্লিক করার পরে 7 দিনের মধ্যে কেনার সম্ভাবনা বেশি। আমরা আমাদের সম্বন্ধে যতটা না জানি, আমাদের সম্বন্ধে ফেসবুক কিন্তু গাদা গাদা ডাটা তার কাছে স্টোর করে রাখছে, প্রচুর ডেটা আছে প্রত্যেকটা মানুষের সম্বন্ধে। একদম মানে আপনি কি পছন্দ করেন না করেন, ইচ এন্ড এভরিথিং ডেটা ফেসবুকের কাছে আছে। এবং আপনারা জানেন যে ফেসবুক কিন্তু আমাদের রিয়েল টাইম ট্র্যাক করে, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন, কি খাচ্ছেন, কি বলতেছেন, কোন স্টোরে যাচ্ছেন, ইচ এন্ড এভরিথিং ডাটা অলওয়েজ ট্র্যাক করে, অলওয়েজ। কিছু পারমিশন নিয়ে ট্র্যাক করে আর কিছু পারমিশন ছাড়াই ট্র্যাক করে। এর আগে আপনারা দেখছেন যে ইউএস গভর্নমেন্টে ফেসবুক প্রায় $6 বিলিয়ন জরিমানা দিয়েছে। কেন? কারণ হচ্ছে ইউজারের পারমিশন ছাড়াই ওই ইউজারের ডেটা কালেক্ট করে। আমাদের দেশে যেমন সংসদ সদস্য এমপি আছে, ওদেরকে কি বলে, সিনেটর। মার্ক জুকারবার্গকে দেখবেন ইউটিউবে ইন্টারভিউ আছে, সিনেটররা ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গিয়ে ওই যে একবারে সামনাসামনি বসে জিজ্ঞাসা করছে, তুমি কি ইউজারের পারমিশন ব্যতীত ডেটা কালেক্ট করো, ইয়েস অর নো? ও বলতেছে এটা আসলে একটু ব্যাখ্যা দিতে, বলছে ব্যাখ্যা শোনার টাইম নাই, শুধু বলতে হবে ইয়েস আর নো। বলছে ইয়েস, এই কারেক্ট ডেটা। এই হলো বিষয়। কারণ হচ্ছে দেখেন, ফেসবুক যদি আপনার হলো এই ডেটা কালেক্ট না করে, তাহলে আপনাকে আসলে অ্যাড দেখাতে পারবে। আমি কালকে একটা ঘটনা বলি, কালকে জানি আমার হচ্ছে পাশে একটা পিচ্চি আছে, ওর সাথে কি জানি একটা প্রোডাক্ট নিয়ে ডিসকাশন করতেছিলাম। ফেসবুক মানে আমি কিন্তু সার্চও দিইনি, পরে ও চলে যাওয়ার পরে ফেসবুকে দেখি যে ওই প্রোডাক্টের অ্যাড দিয়ে ভরপুর। ঠিক আছে, ওই যে তা আমাদের রিয়েল টাইম কথাবার্তা গুলো কিন্তু তারা ট্র্যাকিং করে আর কি। এরপরে দেখি আমি নতুন কিছু, মানে আমি নতুন কিছু খুঁজতেছি যে এখানে একটা নতুন কিছু আছে, কন্ট্রোল নামে একটা নতুন ফিচার আছে। এখানে একটা জিনিস দেখতে পারেন আপনি, এটাকে বলা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। মাই বিজনেস ক্যান অনলি অ্যাডভার্টাইজ ইন দ্য স্পেসিফিক লোকেশন। ধরেন আপনার যদি এরকম কোনো রেস্ট্রিকশন থাকে যে কোন স্পেসিফিক লোকেশনে অ্যাড চালান, অথবা এজ রেস্ট্রিক্টেড কোনো প্রোডাক্ট সার্ভিস আছে, অথবা মাই বিজনেস উইল রেস্ট্রিক্ট অ্যাডভার্টাইজার টু সাম অডিয়েন্স টু প্রোটেক্ট ইটস ব্র্যান্ড, ওকে, অথবা কিছু মানুষকে আপনি দেখাতে চান না আপনার ব্র্যান্ড ভ্যালুর জন্য, নির্দিষ্ট ক্যাটাগরির পিপলকে দেখাতে চান, তাহলে এগুলো অন করে দিতে হবে। যেমন ধরেন আপনি যদি এজ রেস্ট্রিকশন নিতেছেন, তাহলে আপনার কোনো প্রোডাক্ট সার্ভিস কোনো এজ রেস্ট্রিকশন আছে,
মিনিমাম 8 ইয়ার্স অর 20 ইয়ার্স এর নিচে যারা আছে তারা প্রোডাক্ট বা সার্ভিসটা দেখতে পারবে না, কিনতে পারবে না। এটা করতে পারে। আবার এখানে চাইলে এটাও অন করতে পারবে। এক্সক্লুড পিপল, এটা আমরা এক্সক্লুড পিপল কোন জায়গায় একটা কাস্টম অডিয়েন্স বানায় ওটাকে এখান থেকে আপনি আবার মাইনাস করে দিবেন। তবে এগুলা বাই ডিফল্ট হিসেবে যা আছে তাই থাকে। ফেসবুকের উপর এত বেশি প্রেসার দিলে ও দেখবে পারফরম্যান্স ডাউন করে দিচ্ছে। হ্যাঁ, আমাকে তো আমরা যদি এই সবগুলা দিয়ে স্টিক করে দেই, হ্যাঁ, যে আমরা এত কিছু চাচ্ছি ওর জন্য কষ্ট করবো। ধীরে ধীরে করতে হবে, মানে একটা দুইটা মানে সব একসাথে জোর দেওয়া যাবে না, তাহলে দেখবেন অ্যাড ডেলিভারি হচ্ছে না। হ্যাঁ, অতগুলো হিসাব কিতাব করতে গেলে ওর মেলা টাইম লাগবে। যার কারণে এখান থেকে আচ্ছা এটা আমাদের আরেকটা জিনিস ছিল, আচ্ছা আমি যদি খুঁজে বের করি। এটা যদি একটু অ্যাডভান্স হতো তারপরে বলি, এটাকে বলে অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং। অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং জিনিসটা কি? ধরেন আমাদের একটা ওয়েবসাইটে তিন ধরনের কাস্টমার। একটা হচ্ছে নিউ কাস্টমার যারা একদম নতুন আসছে, আরেকটা হচ্ছে এনগেজিং অডিয়েন্স যারা আগে একবার আসছিল, লাইক কমেন্ট করছে বা আপনার প্রোডাক্টগুলো দেখছে, তারাকে বলে এনগেজিং অডিয়েন্স। আর আরেকটা আছে এক্সিস্টিং কাস্টমার যারা অলরেডি আপনার ওয়েবসাইট থেকে পারচেজ করছে। তাহলে ধরেন আপনি যখন অ্যাড চালাবেন, অ্যাড চালানোর পরে যদি আপনি দেখতে চান যে নতুন কাস্টমারের মধ্যে থেকে কতজন আমার প্রোডাক্ট কিনলো, এক্সিস্টিং কাস্টমার গুলো থেকে কতজন প্রোডাক্ট কিনলো, আর হচ্ছে এনগেজ অডিয়েন্স থেকে কতজন প্রোডাক্ট কিনলো, আপনি যদি এটা আলাদা আলাদা ভাবে দেখতে চান তাহলে দেখার সুযোগ আছে। আর যদি মনে করেন যে না এত ভেজাল দরকার নাই, আমার ওভারঅল সেলস দেখলেই হবে, আমি কত টাকা খরচ করে কত টাকা কি করছি। তবে এটা অনেক সময় দরকার হয়। ধরেন আপনি তাহলে বুঝতে পারবেন যে আমাদের যারা হচ্ছে এই পুরাতন কাস্টমার আছে তারা আমাদের কাছ থেকে কি পরিমাণ প্রোডাক্ট কিনতেছে, নতুন কাস্টমার যারা আছে তারা কি পরিমাণ প্রোডাক্ট কিনছে, আর যারা আমাদের সাথে এনগেজ হয়েছিল তারা কি পরিমাণ প্রোডাক্ট কিনতে পারতেছে। এটা দেখানোর জন্য আমি একটা স্ক্রিনশট রাখছি আপনাদের, তারপরে হলো আমি এটা দেখাচ্ছি। এখানে এটা একটা অ্যাডের রেজাল্ট। ধরেন একটা অ্যাড চালানো আছে, তাদেরকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এনগেজ অডিয়েন্স, এক্সিস্টিং কাস্টমার, আর হচ্ছে নিউ অডিয়েন্স। তাহলে এটা হচ্ছে অ্যামাউন্ট ডিসপ্লে, মানে কোন অডিয়েন্সের ক্ষেত্রে কত টাকা খরচ করা হয়েছে, কোন অডিয়েন্সের মধ্যে থেকে যেমন টোটাল পারচেজ হচ্ছে 450 টা, এর মধ্যে এনগেজ অডিয়েন্স থেকে পারচেজ হচ্ছে 28 টা, এক্সিস্টিং কাস্টমাররা কিনছে 134 টি মানে ইউনিট, আর নতুন কাস্টমার কিনছে হচ্ছে 288 টা। যদিও নতুন কাস্টমারের ক্ষেত্রে কি বাজেট বেশি ছিল। একটা জিনিস আরেকটা বলে রাখি যে সবসময় আমরা যখন ক্যাম্পেইন চালাবো, নতুন অডিয়েন্সকে আমরা ধরেন আপনার যদি বাজেট $100, $70 খরচ করতে হবে নতুন অডিয়েন্সদের পিছনে। আর যারা এনগেজ হয়েছে তাদের পিছনে খরচ করতে হবে 20%, $100 হলে $20। আর যারা অলরেডি কাস্টমার আছে, যেটাকে বলি এক্সিস্টিং কাস্টমার, এদের পিছনে খরচ করতে হবে 10%। এটা হলো হিসাব, মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন যে হচ্ছে বলেন তো তাহলে যে কারা অলরেডি কিনছে আর কারা এনগেজ আছে আর কারা নিউ, এদেরকে আপনি ফিল্টার করে বের করবেন কেমনে, শিখাইছিলেন তো। কাস্টম অডিয়েন্স শিখেননি, কাস্টম অডিয়েন্স দেখেননি আমরা, কাস্টম অডিয়েন্স দিয়ে কি অডিয়েন্স গুলোকে ফিল্টার করা যায় না, ফিল্টার করে করে বের করতে পারি। হ্যাঁ, যে কারা কিনছে, কারা এনগেজ হয়েছে, কারা লাইক দিছে, কমেন্ট দিছে, পারচেজ করছে, সব ডেটা পাওয়া যায়। আচ্ছা, আমরা ফেসবুকে একটা আবার প্রয়োজনে শুরু থেকে আরেকবার রিক্যাপ করব। ঠিক আছে, আমরা আরেকবার রিক্যাপ করব, প্রবলেম নাই। ওকে, তাহলে এখান থেকে আপনি দেখেন এই যে কি পাওয়া যায়, কস্ট পার পারচেজ, মানে প্রতি মানে কত টাকা গেছে, যে প্রতি পারচেজ মানে এই এনগেজ অডিয়েন্স থেকে প্রতি পারচেজে খরচ গেছে $32, এক্সিস্টিং এ গেছে $4, আর নতুন কাস্টমারের কাছে $35। একটা জিনিস খেয়াল করছেন, নতুন কাস্টমারের ধরতে অবশ্যই টাকা বেশি খরচ করতে হবে, সেটা আপনার সম্বন্ধে জানে না।
আর যে এক্সিস্টিং কাস্টমার তার পিছনে কিন্তু খরচ কম, কারণ সে আপনার সম্বন্ধে অলরেডি জানে। আর আরেকটা হচ্ছে এনগেজ অডিয়েন্স। তাহলে এনগেজ মানে হয়তো আপনার পোস্টে লাইক কমেন্ট দিয়েছে, অথবা আপনার অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইট ভিজিট করছে, প্রোডাক্ট গুলো দেখছে, তার মানে আপনার সম্বন্ধে কিছুটা সে জানে। এইটাকে বলে আবার কাস্টমার লেভেল। হ্যাঁ, কাস্টমার লেভেল এটাকে বলা হচ্ছে ধরেন কাস্টমার আমরা অথবা ধরেন আপনি হচ্ছে কাস্টমার লেভেল না হলে কাস্টমার টেম্পারেচার বলে সবচেয়ে ভালো হয়। দেখেন, যখন আপনার কোন একটা অ্যাড চালান, ধরেন আপনার অ্যাডটা যখন অনেক মানুষজন দেখে, সেই কাস্টমার গুলোকে বলা হয় হচ্ছে আপনার কোল্ড অডিয়েন্স। আপনার সম্বন্ধে কিছুই জানেন না, কোন একটা অ্যাড যখন আপনার সামনে প্রথম আসে, আপনি কি তাদের সম্বন্ধে কিছু জানেন? কিছুই জানেন না। সেক্ষেত্রে আপনার পজিশন হচ্ছে কোল্ড কাস্টমার। কোল্ড কাস্টমারকে আমরা কি করি, একটা অ্যাড বারবার দেখে আপনার প্রোডাক্টের গুণাগুণ বর্ণনা করে কি কি সুবিধা অসুবিধা বলে বলে তাকে আমরা নিয়ে যাই কোথায়, ওয়ার্ম অডিয়েন্স। ওয়ার্ম অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স থেকে তাহলে ধরেন যে ওয়ার্ম অডিয়েন্স কি আপনার সম্বন্ধে কিন্তু তখন সে মোটামুটি জানে, বা আপনার ফেসবুক পেজ দেখছে, আপনার ভিডিও দেখছে, আপনার অ্যাড দেখছে। এর পরের ধাপ হচ্ছে হট অডিয়েন্স, অর্থাৎ ওয়ার্ম হলে আপনার সম্বন্ধে যখন জানে, জানার পরে আপনার ওয়েবসাইটে এসে যখন সে কোনো একটা অ্যাকশন, অ্যাকশন বলতে কি, ই কমার্স হলে পারচেজ করে, মেসেজ দেওয়ার ক্ষেত্রে মেসেজ করতে পারে, লিড হলে ফর্ম ফিল আপ করে, যখন কেউ একটা কিনে ফেলে তখন সে হচ্ছে হট অডিয়েন্স। হ্যাঁ, ওকে। আর হচ্ছে এরপরে আপনি চাইলে হট অডিয়েন্স গুলোর মধ্যে কে কয় টাকার প্রোডাক্ট কিনলো, কার বয়স কত, এগুলোকে ধরে ধরে আবার কি কাস্টম অডিয়েন্স বানাতে পারেন। মূলত তিনটা স্টেজ কাস্টমারের, কোল্ড, ওয়ার্ম, হট, তিনটা স্টেজ। এইগুলোকে আমাদের একটু পরে আরেকটা জিনিস লাগবে, সেটাকে বলে ফেসবুক ফানেল। এটা একটা ফানেলের মতো না? ফানেল মানে বোঝেন না, যে যেটা দিয়ে কিছু ঢালাই, ফানেল। ধরেন আপনি আছে ওই বড় একটা ড্রাম থেকে একটা বোতলে কিছু ঢালবেন, তখন একটা ফানেল, বাংলায় কি বলে? হ্যাঁ, আচ্ছা, নল বলা হচ্ছে কিভাবে চোং বা চুরুং এর টাইপেরও কিছু নাম আছে। হতে পারে, অনেক কিছু নামে থাকতে পারে, ওই এলাকা ভিত্তিক বা রিজন ভিত্তিক নাম থাকে। এই যে দেখেন, আপনার যে কাস্টমার যে তিনটা লেভেল আছে, তিনটা লেভেলে কি আপনি একই অ্যাড দেখাবেন না? প্রথম ধাপে কি আপনার প্রোডাক্টের গুণাগুণ, আপনার কাছ থেকে নিলে কি সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে তাকে ধীরে ধীরে আপনার ব্র্যান্ড, আপনার প্রোডাক্ট সার্ভিস সম্বন্ধে জানাবে। যখন সে জানলো, এবার তখন বলুন ভাই এবার তুমি কিনো। এবার আপনারা কেনার করলে আপনি এখানে থেকে একটা ডিসকাউন্ট দিতে পারেন। ঠিক আছে, ও যদি জানে যে এখন কিনলে আপনার যখন সে পারচেজ করে ফেলে, তখন সে হট হবে, যখন সে কিনলো তার কাছে কি বিক্রি করবেন? কারণ আপনার ওয়েবসাইট থেকে একজন জিন্স কিনলো, ভাই ও তো আমার হট অডিয়েন্স, এবার যেহেতু আমার সম্বন্ধে সে জানে, আমার জিন্সটা কোয়ালিটি জানে, আমি কাছে পুরো টি শার্ট বিক্রি করবো, পাঞ্জাবি বিক্রি করবো। কনসেপ্টটা বুঝতে পারছেন? এগুলো আমরা রিয়েল টাইম দেখবো যে কিভাবে ধাপে ধাপে অ্যাডগুলো সাজাইতে হয়। আচ্ছা, তাইলে এটা এগুলো আমরা আরো ডিটেইলস দেখবো না, কিন্তু আমরা এখান থেকে যেখানে ছিলাম আর কি, যেটাকে বলে অডিয়েন্স সেগমেন্ট রিপোর্ট, এখানে আমাদের দুইটা কাজ করতে হবে। যদি আপনি চান যে অডিয়েন্স গুলো, এই যে আগে সেট করে নিতে হবে যে আপনার এনগেজ অডিয়েন্স কারা, এক্সিস্টিং অডিয়েন্স কারা, তাদেরকে আগে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে হলো আপনার রিপোর্ট। রিপোর্ট তো দেখবেন কখন, অ্যাড চালানোর পরে, অ্যাড চালানোর এই যে এখান থেকে যেমন আমরা রিপোর্ট দেখি, রিপোর্ট অ্যাড রান হওয়ার পরে এটা কিভাবে করব? ধরেন এখানে যদি আপনি অডিয়েন্স সেগমেন্টে ক্লিক করেন, আপনাকে অডিয়েন্স সেগমেন্টে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে আপনাকে দেখেন দুইটা জিনিস সিলেক্ট করে দিতে হবে, এনগেজ অডিয়েন্স আর হচ্ছে এক্সিস্টিং কাস্টমার। নিউ অডিয়েন্স কিন্তু সিলেক্ট করতে বলেন, কেন বলেন? বলেন আমাকে।
অডিয়েন্স তো আমরা গণহারে যাদেরকে দেখাবো তারাই তো নিউ অডিয়েন্স। ওকে তো আমার আগে থেকে সিলেক্ট করে কিছু নাই। তাহলে ধরেন এখানে আছে এনগেজ অডিয়েন্স, তাহলে আমি এখানে ক্লিক করলাম। প্রথমে আপনাকে কি করতে হবে, ওই যে কাস্টম অডিয়েন্স গুলো বানায় নিয়ে আসতে হবে। বানায় নিয়ে আসার পরে যে কাস্টম অডিয়েন্স গুলো যখন শো করাবে আপনি এখানে একটা একটা করে কাস্টম অডিয়েন্স গুলো সিলেক্ট করে দিন। একাধিক তাহলে একাধিক গুলো কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। কারণ এরা আপনার এনগেজ অডিয়েন্স। আবার আপনি যদি এখান থেকে জানেন যে এক্সিস্টিং কাস্টমার যারা, এখানেও সেই কাস্টমার অডিয়েন্সের মধ্যে সিলেক্ট করে দিবেন, দিয়ে এখান থেকে আমরা এটা আপনাকে হচ্ছে কনফার্ম করতে হবে। এখান থেকে আমরা এখন যখন ফেসবুক একটা ডেলিভারি করবে, ডেলিভারি করার সময় কি ওই যে গ্রুপ ধরে ধরে করবে, এক্সিস্টিং কাস্টমারকে দেখাবে, আবার তাকে দেখাবে, অন্যদেরকেও দেখাবে। বাট এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে আপাতত এগুলো লাগবে না, আপাতত বাইরের পরিস্থিতি যা আছে তাই থাকবে। এটা যখন আপনি আরো অনেক বড় ই কমার্সের ক্ষেত্রে এরকম এক্সপেরিমেন্ট করতে যাবেন, যে নতুন কয়জন দেখায় কয়টা গেছে, এগুলো বিজনেস ডিসিশন নিতে লাগবে, তখন আপনি এই লেভেলে যাবেন। আচ্ছা, এরপর আপনি এখান থেকে দেখলেন, দেখার মানে সেভ করলেন, সেভ করার পরে আপনার কি করতে হবে, আবার রিপোর্ট দেখতে হবে। রিপোর্ট কি আপনার সবগুলো অ্যাড কেটে দিতে হবে। যখন আমরা ধরেন ক্যাম্পেইন এই একটা চালাইছি, এই অ্যাডের সাথে এই যে দেখেন দাম নীতিগুলো কি থাকে, সবগুলো রিপোর্ট গুলো থাকে। তো ওইটা যদি আপনি রিপোর্টটা নিয়ে আসতে চান, মানে কয়জন কি দেখেন, তাহলে আপনাকে যেতে হবে ব্রেকডাউন। ব্রেকডাউনে গিয়ে এখান থেকে যাবেন হচ্ছে আমরা ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক যে দেখেন অডিয়েন্স সেগমেন্ট, যখন ক্লিক করবেন তখন আপনার রিপোর্টটাকে এই যে এরকম করে একটা ক্যাম্পেইনের নিচে এরকম সেগমেন্ট সেগমেন্ট করে রিপোর্ট চলে আসবে। এটা শুরুতে লাগবে না, এটা যখন বড় ধরনের কোনো কাজ করবেন তখন এটা লাগবে। তো মোটামুটি তো এই ছিল, আজকে অনেক লম্বা ক্লাস হয়ে গেছে। এটাই থাক নাকি, আরেকটু